অষ্টম শ্রেণীর ছাত্রীরা, তোমরা সাহিত্য মেলা বইয়ের দ্বিতীয় পাঠে আছো। সেখানে নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা বনভোজনের ব্যাপার পড়েছো, তারপর কবিতা পড়েছো বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা সবুজ জামা। দেখো, তোমরা এর আগের পাঠেও যা পড়েছো এই পাঠেও পড়ছো যে বন্ধুত্ব এবং সমানুভূতি নিয়ে বিভিন্ন দিক দিয়ে বন্ধুত্ব কত রকম হতে পারে, এবং বনভোজনের ব্যাপারে যেমন দেখেছো যে বন্ধুরা মিলে হই হল্লা করা, মজা ঠাট্টা করা, আবার এক হয়ে থাকা, এগুলো যেমন, তেমনই আবার প্রকৃতির সঙ্গে যে বন্ধুত্ব করা প্রয়োজন, প্রকৃতিকে বোঝা, প্রকৃতির মতো করে বোঝা। কাউকে বুঝতে গেলে তার মতো করেই তো বুঝতে হয়। সেইটাই কিন্তু সমানুভূতি, সহানুভূতি নয়, আহা উহু লোককে দেখানো নয়। যে মানুষ যে পরিস্থিতিতে আছে তার বিষয়টি বুঝে তার মতো করে চলা, সেটাই হচ্ছে বন্ধুত্ব আর সমানুভূতি। সেই বন্ধুত্বেরই আরও একটা দিক তোমাদের এই মাইকেল মধুসূদন দত্তের চিঠির মধ্যে দিয়ে উঠে আসে। দেখো, চিঠি মানুষ লেখে কাকে? তার প্রিয়জনকেই। এখানেও তাই, তিনজন প্রিয় মানুষকে লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত। তিনখানি চিঠি তিনজনকে লিখেছেন। এই যে এরা কত পড়াশুনো করেছেন, চিন্তা ভাবনা করেন সমাজ নিয়ে, সাহিত্য নিয়ে, এই সব মানুষরা কিভাবে বন্ধুত্ব করেন, কি চিন্তা ভাবনা করেন, তাদের সমাজ সম্পর্কে ভাবনা কি, এই সমস্ত কথা চিঠির মধ্যে দিয়ে উঠে আসতে পারে। চিঠিতে তো মানুষ মনের কথা লেখে, আর বন্ধুদের যখন লেখে তখন তার মনের ভিতরে যেটি আছে সেটি স্পষ্টভাবে বেরিয়ে আসে। তাই এখানেও আমরা দেখব যে বন্ধুত্বের সমানুভূতির কোন দিক উঠে আসে, সেই কারণেই কিন্তু এই চিঠিগুলো দেওয়া হয়েছে। আর চিঠি দেওয়া মানে এরকম ভেবে নেওয়ার কোনো কারণ নেই যে চিঠি থেকে আমরা কি প্রশ্নের উত্তর করব। দেখো, প্রশ্ন উত্তর করাটাই কিন্তু শুধুমাত্র তোমার পড়ার লক্ষ্য নয়। যা তোমার পরীক্ষায় নাম্বার থাকে, যেটুকু পরীক্ষা হয়, তাতে প্রশ্ন উত্তর করার মতো অনেক কিছু তুমি শিখে ফেলেছ। যা গল্প কবিতা এর মধ্যে শিখেছ, তুমি নাটকের অংশ যা পড়েছ, তার থেকে প্রচুর প্রশ্ন হয় এবং তুমি পারবেও। চিঠি থেকেও প্রশ্ন হয়, কিন্তু এই যে শুধু প্রশ্ন উত্তরের জন্য পড়া তা নয়। এই চিঠিগুলো পড়ানো কেন? যে এই সব মানুষগুলোকে একটু বোঝার জন্য, এরা কি ভাবছেন সেগুলো একটু জানার জন্য। এইসব মানুষগুলো জন্মেছিলেন বলেই না আমাদের বাংলা সাহিত্য এবং বাঙালি সমাজ অনেকখানি ওপরে উঠে আসতে পেরেছে। এদের উদার মানসিকতার ভাবনা অনেকখানি সমাজকে এগিয়ে দিয়েছে। মাইকেল মধুসূদন দত্তের যখন লেখা চিঠিগুলো, তখন তাঁর সম্পর্কে একটু কিছু শুনে নিই। 1824 সালে তিনি জন্মেছিলেন, 1873 সালে তাঁর মৃত্যু ঘটে। এখন বাংলাদেশের যশোর জেলা সাগরদাঁড়ি নামে একটি গ্রাম ছিল। তখন তো বাংলাদেশ আমাদের ভারতবর্ষের মধ্যেই ছিল, পরাধীন ভারতবর্ষ তখন। তো সেই সময়ে যশোর জেলার সাগরদাঁড়ি গ্রামে তিনি জন্মেছিলেন। তারপরে কলকাতায় চলে আসেন ছোটবেলাতেই, এসে হিন্দু কলেজে ভর্তি হলেন। সেখানে ভূদেব মুখোপাধ্যায়, রাজনারায়ণ বসু, গৌরদাস, বসাক, এরা সব তার বন্ধু ছিলেন। এদের সঙ্গে একসঙ্গে পড়াশুনো করেছেন তারা। তারপরে ইংরেজিটা এত ভালোবাসতেন, ইংরেজিতেই তিনি সমস্ত কিছু করবেন, ভাববেন পর্যন্ত, হাসবেন পর্যন্ত, স্বপ্ন দেখবেন পর্যন্ত ইংরেজিতে, এরকম তিনি মনে করতেন। ভাবতেন যে ইংরেজি ভাষার মতো ভাষা বুঝি আর দুটো নেই। সেই জন্য তিনি ইংরেজিটা ভালো করে শেখার জন্য, বিদেশ যাওয়ার জন্য নিজের ধর্মটাই বিসর্জন দিলেন। সেই জন্য তার নাম হলো মাইকেল মধুসূদন। খ্রিশ্চান হয়ে গেলেন ইংরেজি ভালো করে শিখবেন বলে। ইংরেজি, গ্রিক, লাতিন, এই সমস্ত ভাষা তিনি খুব ভালোভাবে শিখলেন। তারপরে সংস্কৃত পড়া শুরু হলো, আর তারপরে তিনি বাংলাও শিখলেন। এই শেখার পর এমন শিখলেন এবং এমন বাংলা লেখা লিখলেন যে মধু কবিকে আমরা আর কোনো দিনও
ভুলতে পারবো না। মানে চিরকাল বাঙালি এই মানুষটিকে মনে রাখবে তার অসামান্য সৃষ্টির জন্য। আবার তিনি নিজেই তো লিখে গেছেন, রেখুমা দাসের মনে মিনতি করি পদে সাধিতে মনের স্বাদ, ঘটে যদি পরমাদ মধুহীন করোনা গো তব মনো কোকোনদে। প্রভাস সে দই বেড়ে বসে ইত্যাদি। তোমরা পড়েছ হয়তো এই কবিতা। অনেক উল্লেখযোগ্য লেখা তার আছে, রত্নাবলী, শর্মিষ্ঠা, কে কি বলে, সভ্যতা, পদ্মাবতী, এইসব নাটক, তারপর তিলোত্তমা সম্ভব কাব্য, মেঘনাদ বধ কাব্য, ক্লাস 10-এ ওঠো পড়তে হবে, চতুর্দশপদী কবিতা, সনেট, বাংলা সনেট লিখলেন, অসামান্য সব সৃষ্টি। পদ্মাবতী নাটকে প্রথম অমিত্রাক্ষর ছন্দ ব্যবহার করলেন, তারপর মেঘনাদ বধ কাব্য লিখলেন, পুরোটাই অমিত্রাক্ষর ছন্দে। অমিত্রাক্ষর ছন্দ বাংলাতে তিনিই আনলেন। তাহলে কোন কলেজে পড়তেন মাইকেল মধুসূদন? হিন্দু কলেজে। পদ্মাবতী নাটকে তিনি কোন ছন্দ ব্যবহার করেছিলেন? অমিত্রাক্ষর ছন্দ। সেই মানুষটা তার প্রিয় মানুষদের চিঠি লিখছেন। প্রথম চিঠিটি লিখছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে তো তোমরা জানো, 1820 সালে যিনি জন্মেছিলেন মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে। মানে এরকম পণ্ডিত এবং সমাজ সংস্কারক মানুষ আমাদের বাংলায় খুব বেশি জন্মাননি। এই মানুষটি জন্মেছিলেন বলেই আজ আমরা, এই মেয়েরা বিশেষ করে, পড়াশুনো করছি, নিজের পায়ে দাঁড়াচ্ছি। এখন এই মানুষ যে কত বড় মানুষ, দয়ার সাগর, বিদ্যাসাগর, তা আমরা অন্য নানাভাবে জেনেছি। সেই মানুষটির সঙ্গে ভারী একটা সুন্দর বন্ধুত্বের সম্পর্ক ছিল মাইকেল মধুসূদন দত্তের। তাকে খুব শ্রদ্ধা করতেন। মাইকেল নানাভাবে জীবন কাটিয়েছেন, কিন্তু বিদ্যাসাগর ওই মাইকেলকে বেশ স্নেহ করতেন। মানে তার নানান দোষকেও তিনি দেখতে চাইতেন না, এতটাই তিনি ভালোবাসতেন। একটি কবিতায় মাইকেল মধুসূদন ঈশ্বরচন্দ্রের প্রতি তার অকৃত্রিম শ্রদ্ধা নিবেদন করেছিলেন। বিদ্যাসাগর তুমি বিখ্যাত ভুবনে, করুণার সিন্ধু তুমি সেই জানে বনে, দিন যে দিনের বন্ধু। এখন মধুসূদনের প্রতি ঈশ্বরচন্দ্রের অনুরাগ এটাই প্রমাণ করে যে মধুসূদনের যে প্রতিভা, ঈশ্বরচন্দ্র তা বুঝতে পেরেছিলেন। এবং তিনি নিজেও, বিদ্যাসাগর এত বড় প্রতিভাবান মানুষ ছিলেন বলেই আর এক প্রতিভাকে তিনি সম্মান জানিয়েছেন, তাই তো? 1891 সালে বিদ্যাসাগরকে আমরা হারিয়েছি, কিন্তু তার সমাজের কাজ, তার মাইকেলের প্রতি ভালোবাসা, সমস্ত মানুষের প্রতি তার ভাবনা বাঙালিকে অনেক দূর পর্যন্ত পৌঁছে দিয়েছে। তো বিদ্যাসাগরকে প্রিয় বন্ধু সম্বোধন করে তিনি চিঠিটি লিখছেন। 1864 সালের 3রা নভেম্বর তিনি লিখছেন কোথা থেকে? ফ্রান্সের ভার্সাই থেকে, 12 নম্বর রু দ্য শাঁতিয়ার্স, এটা হচ্ছে ঠিকানা, ভার্সাই, ফ্রান্স থেকে লিখছেন। প্রিয় বন্ধু, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে তিনি সম্বোধন করছেন প্রিয় বন্ধু বলে। বন্ধু তো সেই হয় যার সঙ্গে হৃদয়ের যোগ থাকে। তো মাইকেলের সঙ্গে ঈশ্বরচন্দ্রের একটা যেন হৃদয়ের যোগ ছিল, তাই বন্ধু বলে সম্বোধন করতে পেরেছিলেন। কি বলছেন যে, প্রিয় বন্ধু, আমার আগের একটি চিঠিতে আমি আপনাকে পরিষ্কার করেই হয়তো জানাতে পেরেছি আমি একাকী লন্ডনে কেন যেতে চাই। একা যাওয়ার কারণ যখন জানিয়েছি, তখন আমার বিশ্বাস আপনি আমার হয়ে আমাদের বিষয় আশয় তত্ত্বাবধান করবেন। যে ঝঞ্ঝাক্ষুব্ধ জলরাশি থেকে আপনি আমাদের উদ্ধার করেছেন, আবার গিয়ে সেই বিপদে না পড়ি আপনি তা দেখবেন। বিরাট একটা দায়িত্ব দিচ্ছেন বিদ্যাসাগরকে, যে তিনি আশা করেন বিদ্যাসাগর তার বিষয় আশয় যেটুকু আছে সেটুকু তিনি নিজে তত্ত্বাবধান করবেন।
অত ঝুট ঝামেলা পেরিয়ে তো আম, মাইকেলকে যেতে হয়েছে। তো সেই সব সময়ে যখন বিপদে দাঁড়িয়েছেন, তখন আবার কোনো সমস্যা হলে যে বিদ্যাসাগর তার পাশে দাঁড়াবেন সেটাও তিনি জানেন, এবং তাই বলছেন যে যেন তিনি দাঁড়ান। শীতকাল এলো বলে এবার মারাত্মক শীত পড়বে বলে মনে হচ্ছে। ইউরোপের শীতকাল সম্পর্কে আপনি কোনো ধারণা করতে পারবেন না। এখনো শরৎকাল আছে, তবু আমার ঘরে আগুন জ্বালিয়ে রাখতে হয়েছে, আর গায়ে এমন জামা জোব্বা পরে আছি যা নাকি আমাদের দেশে ছোটোখাটো একটা মোট বিশেষ। মোট মানে মানে যেগুলো একসঙ্গে করে বয়ে নিয়ে যাওয়া হয়, মোট। বলছি শরৎকালেই এত ঠান্ডা আর এমন আগুন জ্বালিয়ে রাখতে হচ্ছে আর এত জামা কাপড় পরতে হচ্ছে যে মানে মনে হচ্ছে যেন সারা শরীর দিয়ে একটা মোট বয়ে নিয়ে যাচ্ছে। আমাদের দেশে সবচেয়ে ঠান্ডার মাসের সবচেয়ে ঠান্ডার দিনের চেয়েও এখানে প্রায় 6 গুণ বেশি ঠান্ডা। শরৎকালেই 6 গুণ বেশি ঠান্ডা। আপনার কি ভারতচন্দ্র সেই লাইনটা মনে আছে? বাঘের বিক্রম সম মাঘের হিমানি, ভারতচন্দ্র বলেছিলেন এটি। বাঘের বিক্রম সম মাঘের হিমানি। বাঘের যেরকম বিক্রম, যা পৌরুষ, সেই রকমই মাঘের হিমানে, মাঘের শীতেরও সেই রকমই শক্তি। আর তিনি যদি এদেশে থাকতেন, শীত সম্বন্ধে কী লিখতেন? ভারতচন্দ্র তো তখন লিখেছিলেন আমাদের দেশের শীত দেখে। এখন এই শীতে যদি তিনি থাকতেন তাহলে কী বলতেন? হে প্রিয় বন্ধু, আপনি মনে করবেন না যে আমি এখানে অলসভাবে দিন কাটাচ্ছি। আমি ফ্রেঞ্চ, ইটালিয়ান প্রায় রপ্ত করে ফেলেছি। এখন মনোনিবেশ করে জার্মানি ভাষা চর্চা করছি, এবং এসব মাইনে করা কোনো শিক্ষকের সহায়তা ছাড়াই। বন্ধুকে বলছেন যে আমি কিন্তু অলসভাবে সময় নষ্ট করছি না। ফ্রান্সে বসে ফ্রান্সের ভাষা ফ্রেঞ্চ, ইটালি ভাষা ইটালিয়ান, এই দুটো ভাষা প্রায় রপ্ত করে ফেলেছেন। এখন জার্মানি ভাষা চর্চা করছেন, এবং কোনো শিক্ষক ছাড়াই নিজে নিজে চেষ্টা করছেন। জার্মান হচ্ছে অদ্ভুত ভাষা। আপনি জানেন, আমিও অকপটেই বলি এর বর্ণমালা রোমান নয়, কিন্তু এ সম্বন্ধে আর নয়, পরে হবে। আপনি তো জানেন জার্মান ভাষা একটা অদ্ভুত ভাষা, এর বর্ণমালা তো রোমান বর্ণমালা নয়, কিন্তু এই সম্বন্ধে এখন আর তিনি বলবেন না, তিনি পরে এই নিয়ে কথা বলবেন বলে এইটুকুই একটা চিঠির মধ্যে দিয়ে বলেছেন। মানে নিজের মনের কথা, তিনি দূরে রয়েছেন, কি করছেন না করছেন সেটা কিন্তু বন্ধুকে জানানো যায়, এবং বন্ধুকে জানাতে ইচ্ছে করে। বিপদের সময় যিনি দেখেছেন তিনি তো বন্ধু, তাই তার কাছে বাড়ির সব ঝামেলার কথা তিনি বলেছেন, এবং সেই অনুযায়ী যাতে বিদ্যাসাগর তাকে সাহায্য করেন সে কথাও এই চিঠির মধ্যে দিয়ে ফুটে উঠেছে। এই পর্যন্ত থাক, এরপরে বাকি দুটো চিঠি।